স্যার, একটা মালা নিন না স্যার। খুব সুন্দর তাজা বেলি ফুলের মালা। ম্যাডামের জন্য নিয়ে নিন না স্যার। গাড়ির জানালাটা হাসি মুখে খুলে দিল মোহন। তার প্রাণ প্রেয়সী বিধির জন্য মালা নিতে বলে। তবে মালা হাতে ছেলেটাকে রেখে চোখ ছানা বড় হয়ে গেছে মোহনের। ছেলেটার বয়স ৫-৬, এর মতোই হবে। ভালো করে কথাও বলতে পারে না। তার উপরে হাত ধরে আরেকটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। বয়স ২-২.৫ বছর হবে হয়তো। মুখে হাত দিয়ে আঙুল চুষছে। মোহনকে দেখে ছেলেটা আর এক মুহূর্ত দাঁড়ালো না। মালাগুলো ফেলে তার বোনকে ধরে সোজা ছুটে পালিয়ে গেল। মোহনের পাশের সিটে বসে বিথি বলল, মোহন, ওরা তোমায় দেখে পালিয়ে গেল কেন? মোহন চোখ দুটো নরম করে হালকা হেসে বলল, কি জানি, চলে তোমার বাড়ি পৌঁছে দিই। এদিকে ছোট্ট ছেলে আর মেয়েটা দৌড়ে তাদের বাড়িতে চলে এসেছে। তেমন না দৌড়াতে পারলেও বহু চেষ্টা করেছে জোরে দৌড়ানোর। এসে তাদের মায়ের কাছে বলছে, আম্মু, আব্বুকে দেখছি রাস্তায়। গাড়ির মধ্যে সাথে একটি মেয়ে। সবজি কাটতে কাটতে পরি উত্তর দিল, তোমাদের দেখেনি তো। তবে মেয়েটা সম্পর্কে আরো কিছু জিজ্ঞেস করল না পরি। কি আর বলবে, সে তো সবই জানে। কথাটা বলেই ছেলেটার মুখ গুমড়ো করে রেখেছে। ও পরিচয় তো দেওয়া হলো না। এই হলো পরি ও মোহনের ছেলে মেয়ে, কমল এবং কুহু। পরি সবজিগুলো রেখে কমলের পাশে বসে বলল, আজ তোমার বাবার সামনে গেলে বাবা তোমাদের আদর করেনি? তবে কমল আর কুহু মুখ দেখে যা বোঝায় বুঝে গেছে পরি। মোহন আদর না, বরং ভয় দেখিয়েছে। রোজই তো করে নতুন। ছোট্ট দুটো রুমে একটা বাসায় থাকে পরি। মোহনের মন চাইলেই এখানে আসে, শুধু তার খিদে মিটাতে। বউ নামে রক্ষিতা হয়ে তার বাস। পরি তার ছেলে মেয়ে নিয়ে দিন কাটায় এখানে। মোহন তার বাবা একমাত্র ছেলে। বিশাল ব্যবসা, সয় সম্পত্তি ওদের। বাড়িতে বৃদ্ধ মা আছে তার। তার দিকে তাকানোর সময় কই। রোজ পার্টি, মদ, নতুন নতুন মেয়ে তার নেশা। বাপ দাদার জমানো টাকা ওড়ানো ছাড়া আর নেই বললেই হয়। রাতের কুহুকে কুলে নিয়ে কমলকে পড়াতে ব্যস্ত পড়ি, আর কুহু গ্লাসে দুধ হাতে নিয়ে একটু একটু করে খাচ্ছে আর হাত পা ছুটছে। তখনই দরজায় বাড়ি পড়ছে বেশ জোরে জোরে। নিজেকে সামলিয়ে দরজাটা খুলে দাঁড়াম করে ধাক্কা দিয়ে দরজার দুপাশে খুলে দিল মোহন। দেখেই বোঝা যায় নেশা করে এসেছে। নেশা করে তো এখানে আসে। কোনোদিন যদি হুঁশে একদিন আসতো ওর কাছে। আর এটা নিয়ে পরীর মাথা ব্যথা তো নেই। তবে কেন নেই? বিয়ের সময় কি সব জানতো পরি? হেলতে দুলতে কমলের সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, এই ছেলে, তোর সাহস কি করে হয় রাস্তায় ফুল বিক্রি করে বেড়ানো? আর সাথে এইটাকে নিয়ে গেছিস? মোহন, তোমার যা বলার আমায় বলো। বাচ্চাদের কিছু বলবে না, ওরা ভয় পাচ্ছে কিন্তু। মোহন হেলতে দুলতে পরীর কাছে এসে চুলগুলো শক্ত করে পেঁচিয়ে ধরে বলল, ও তুই? ঠিক বলছিস, তোকেই বলছি। কত টাকা চাই তোর? আমি যা দিই তাতে তোর পোষালে তো বলতে পারবি। বাচ্চাদের দিয়ে টাকা ইনকাম করা আমি না। দাঁড়া, দেখাচ্ছি তোকে। চুলের মুঠি ধরে টানতে টানতে সোফার ঘরে এনে বিছানায় ছুঁড়ে ফেলল। ওইদিকে কুহু আর কমল ভয়ে চুপসে আছে। কারণ প্রায় এমন দৃশ্য দেখে তারা। অনেক ভয় পেয়ে থাকে সারাক্ষণ ভিতরে ভিতরে। বিছানায় ফেলে প্যান্ট থেকে বেল্টটা খুলে বেল্টের আঘাতে সারা শরীর ক্ষত করে চলছে মোহন।
এত ব্যথা পেয়ে শব্দ পর্যন্ত করেনি পরী। কি করে করবে? ও চিৎকার দিলে তো পাশের রুমে থাকা বাচ্চারা ভয় পাবে। তাই নিজের ব্যথা নিজের ভিতরে আটকে রাখার চেষ্টা করেছে। মোহন এক সময় ক্লান্ত হয়ে বসে পড়ে। ব্যথায় জর্জরিত পরী কু করে শুয়ে রয়েছে আর নীরবে চোখে জলে বালিশ ভেজাচ্ছে। আবার হেলতে দুলতে দুলতে কমল আর কুহুর রুমে এসে, মোহন, এই অমানুষের ঘুমাসনি কেন? এখন ঘুমা। কতগুলো জন্ম হয়েছে পরী, এই অলক্ষীকে কত বলছি বাচ্চা লাগবে না তার। শুনলে তো মা হওয়ার শখ জেগেছে। ঘুম বলে জোরে ধমক দিয়ে দরজা লাগিয়ে চলে এসেছে মোহন। কমল আর কুহু ভয়ে চুপসে আছে। কুহুর হাতে গ্লাস হাত থেকে পড়ে গেছে ভয়ে। আজ না খেয়ে ঘুমাতে হবে হয়তো ওর আর কমলে। তাও কমলে কুহুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ছে। নয়তো আবার আব্বু এসে দেখলে এবার মেরেই দেবে। নিজের রুমে এসে দরজাটা বন্ধ করে পরীর কাছে এসে ওর সেই আঘাত করা শরীর খুলবে পড়েছে মোহর। তার আর কোনো দিকে হুঁশ নেই। সে শুধু তার নিজের খিদে মেটাতে ব্যস্ত। এদিকে পড়িয়া শরীর ব্যথা পাওয়ার অংশে মোহনের হাতে শক্ত করে ধরা হাতের স্পর্শ আরো জর্জরিত। যেন কাটা ঘায়ে নুনের ছিটা। নীরব চোখের পানি ফেলা ছাড়া আর কিছু করার নেই তার। কি আর করবে? কার কাছে বা যাবে? কেউ তো ওর আর ওকে ঠাঁই দিতে না। বউ নামে যে মোহরের রক্ষিতা হয়ে ঠাঁই হয়েছে এখানে। কি ভাগ্য পরী! কখনো ভাবিনি সে এমন রূপে বাহারের জন্য আজ তার সারা জীবন কাল হয়ে দাঁড়াবে। এই রূপ তার জীবনের দুশ্মন হবে। মোহনের দেওয়া প্রত্যেকটা আঘাত সইতে সইতে তার অভ্যাস হয়ে গেছে। তবে বাচ্চাদের কিছু বললেই সহজ হয় না, আর কিছু বলতে গেলেই আরো আঘাত সইতে হয়। মোহর তার ক্লান্ত শরীর হেলিয়ে শুয়ে পড়েছে বিছানায়। কোনো মতে নিজেকে গুটিয়ে নিয়ে বিছানা ছেড়ে আয়নার সামনে দাঁড়িয়েছে পরী। নিজেকে গুটিয়ে গুটিয়ে দেখছে। কি ছিল আর কি হলো? তখন কি ভেবেছিল এমন হবে? সব বান্ধবীরা বলতো, পরী, তুই পুরো পরীর মতো। দেখিস তোর স্বামী তোর রূপ দেখে মাথায় করে রাখবে। আর কি স্বামী পেল তা তো কেউ দেখেই নাই। সবই কপাল। ভাবতে ভাবতে অতীতের পাতায় ঘাঁটা দিল পরী। ফিরে যাচ্ছে অতীতে। 7 বছর আগের কথা। পরী খেতে আয় না মা। সকাল 10টা বাজে। তখন তো ঘুম হলো না। আজ কলেজ বন্ধ বলে কি দিবি ঘুমিয়ে? আড়মোড়া ভেঙে চাদর সরিয়ে বিছানা ছেড়ে উঠছে পরী। আব্দুল রউফ এর মেয়ে পরী। আব্দুল রউফ এক ছেলে এক মেয়ে। ছেলেটা চাকরি করে আর তার ভাই বোন একে অপরের আত্মাও বটে। খাবার টেবিলে বসে পরী ঝিমুনি কমেনি। পরীর ভাই মুন্না রুটি টুকরো হাতে নিয়ে পরীর মুখে পুড়ে দিতে দিতে বলল, কি রে, আগে তো খেয়ে নি, তারপর আবার ঘুমি কেমন? ভাইয়ের হাতে খাচ্ছে আর ঝিমুচ্ছে পরী। এই তাদের ছোট পরিবার। পরীর বাবা এলাকায় এক সম্মানীয় লোক বটে, তবে এতটা বড় লোক নয়। তবে গ্রামে 5 জনে একজন বটে। কেউ কোনো বিচার নিয়ে আসলে আব্দুল রউফ তার সুবিচার করেছেন। সৎ একজন ব্যক্তি হিসেবে তিনি সারা গ্রামের পরিচিত। কলেজে সেরে বান্ধবীদের সাথে হাঁটতে হাঁটতে চলেছে বাড়ির পথে। 8 ঘন্টা পথ পার রিকশা নেওয়ার মানেই হয় না। আর গ্রামের পায়ে হাঁটা সবাই গাড়ি। কিরে পরি, মন খারাপ নাকি? বান্ধবীর কথায় পরে মুখটা মলিন হয়ে উত্তর দিল, না রে, সামনে পরীক্ষা ধেয়ে আসছে, তাই চিন্তায় হচ্ছে। পরীর কথায় সবাই হু হু করে হেসে উঠল। পরী, তুই না? তুই একজন ব্রিলিয়ান্ট ছাত্রী হয়ে এত টেনশন নিচ্ছিস, তাহলে আমরা কি করব? দুষ্টু মিষ্টি কথা বলতে বলতেই বাড়িতে পৌঁছেছে। তবে বাড়ি এসে মাথায় বাজ পড়ল, এত মেহমান কিসের? সবাই এসে পরীর কাঁধ থেকে ব্যাগ টানাটানি করে নিয়ে সোজা ওর রুমে ঢুকে গেল। ওর কাজিনরা ধরে শাড়িটা হাতে দিয়ে বলল,
নে জলদি পরে নে। পরি রাগে মাথা গজগজ করছে। এটা কি শাড়ি? এটা কেন পরবো? কি হচ্ছে এটা? কি কেউ বলবে? পরির মা পরি কপালে চুমু দিয়ে বলল, মা তৈরি হয়ে নে, ছেলেপক্ষ এসেছে। মুন্নার সাথে চাকরি করে পাশের গ্রামের ছেলে, দেখতে শুনতে বেশ খুব নিষ্ঠাবান সৎ। তোর ছবি দেখেই পছন্দ হয়েছে, আর সরাসরি এসেছে আজই আন্টি পরিয়ে বাগদাদ করে যাবে। পরি জাহানারা বেগমের কথা হাঁ হয়ে আছে। কি বলছে মা? মা এসব কি? বলা নেই কওয়া নেই, হুট করে বললি হলো। আমার মতামত না নিয়ে এমন কথা শুনি। জাহানারা বেগম পরীর হাত ধরে বসলো। মা তোর কি কাউকে পছন্দ? থাকলে বল, আমি সবাইকে রাজি করাবো। পরী তার মায়ের কথা থেকে ছুটে বলল, না মা, কেউ নেই, তবে সামনে আমার পরীক্ষা। কোনো কথা না শুনে জাহানারা পরী জোর করে শাড়িটা কোনো মতে পেঁচিয়ে বাইরে আনলো। ছেলের পাশে বসিয়ে সবাই বাহ বাহ দিতে যাচ্ছে। কি মানিয়েছে দুজনে। পরী যেমন রূপে গুণে, ছেলেটাও তেমন। ছেলের মা আন্টি পরিয়ে দিয়ে বলল, নেন বাবা পরিয়ে দে। পরি ভয়ে কাচুমাচু হয়ে হাত গুটিয়ে নিয়েছে। পরীর অবস্থা দেখে ছেলে অনুনয় স্বরে বলল, আপনাদের কারো আপত্তি না থাকলে পরীর সাথে একটু কথা বলতে পারি? ছাদের কোণায় গুটিয়ে দাঁড়িয়ে আছে পরী। কি বলবে কে জানে। পরী, আমার পছন্দ হয়েছে তো, নাকি অন্য কাউকে পছন্দ করো? কেউ থাকলে বলতে পারো, আমি সরে যাব। পরী মাথা নাড়িয়ে না জবাব দিয়ে আবার চুপ। ছেলেটা মুচকি হাসি দিয়ে বলে, যাক বাঁচলাম আমি। রাহুল, তোমার ভাইয়ের সাথে চাকরি করি, বেতন 25,000 টাকা। আচ্ছা পরি, এতে সংসার মানিয়ে নিতে পারবে তো? পরি বেশ অবাক হচ্ছে। না, লোকটা গুছিয়ে কথা বলতে পারে। পরি তাকাও আমার দিকে। কি হলো, শুনতে পাওনি? তাকাও। কিছুটা শক্ত গলায় আওয়াজে মুখ তুলে তাকিয়ে পড়ি। বাহ, ছেলেটা দেখতে তো বেশ। মুখে মিষ্টি হাসি, চুলগুলো সুন্দর করে সেট করা, শার্টটা মিষ্টি কালারের, চেহারার সাথে বেশ মিলে গেছে। এক কথায় পরি পছন্দ হয়েছে বটে। রাহুল পরির কাছে এসে ওর হাত ধরে বলে, বিয়ে করবে আমায়? হবে আমার বাচ্চাদের মা। সকাল সকাল তোর ভিজে চুলে পানিতে আমার ঘুম ভাঙবে। রোজ তুমি রান্না করে খাইয়ে আমায় অফিসে পাঠাবে। রাতে ক্লান্ত হয়ে বাড়ি এলে তোমার শাড়ির আঁচল দিয়ে মুখে ঘাম মুছবে। বাচ্চাদের জন্য প্রাইভেট মাস্টার রাখতে হবে না কিন্তু, তুমি পড়াবে কেমন। আর শোনো, আমি ঘুষ খাই না, তাই যা পাই তাতে কষ্ট করে দিন পার করতে হবে। দুজন মিলে ছোট্ট একটা সংসার সাজাবো। আমি আর আমার বাবা মা ছাড়া কেউ নেই বাড়িতে। তুমি এলে তুমি আমার আরেকজন হবে। রোজ শুক্রবার আমরা ঘুরতে বের হব, ফুচকা, আইসক্রিম, চকলেট খাবো, রিক্সা করে ঘুরে বেড়াবো। মাঝে মাঝে আমার বাইকে করে ঘুরবো। পরি যাবে তো? পরি আমায় বিয়ে করে আমার জীবনটা ধন্য করবে তো? পরি অপলক হয়ে দেখতো, এমন করে বলছে, কি আর নিষেধ করা যায়? এত অপলক ভালোবাসা পেলে পরি তা কি করে বলবে? সে তো ছেলে মানুষ, সব মুখ ফুটে বলে দিল। আমি কি করে? পরি কিছু তো বল। রাহুলের দিকে তাকিয়ে দুনিয়ার লাজ লজ্জা সব গিলে খেয়েছে পরি। এমন করে ভালোবাসা প্রকাশ করছে, তার মনটা কত উদার হবে। কোনো শব্দ না করে দৌড়ে এসে রাহুলকে জড়িয়ে ধরে পরম আয়েসে রাহুল পরীকে আগলে নিয়েছে। তবে ভাবিনি পরি এমন কিছু করবে। তবে যাই করেছে বেশ হয়েছে বটে। পরি হুঁশ হতে ফজ করে রাহুলকে ছেড়ে দিয়ে দূরে সরে এসেছে। পরি আমায় স্বামী হিসেবে মেনে নিতে সমর্থন নেই তো? পরি হালকা হাসি দিয়ে সেখান থেকে চলে এসেছে। খুব সুন্দরভাবে আংটি বদলের কাজ সম্পন্ন হয়েছে। চলে যাওয়ার সময় রাহুলের মুখে উদাসী ছাপ ছিল। সে চেয়েছিল আজই বিয়েটা সারতে। তবে আব্দুল রউফ বাধা দিল, বলল, একমাত্র মেয়ে, একটু ধুমধাম তো হবে। কোনো মতে নিজেকে সামলে নিয়ে পরীর কাছ থেকে বিদায় নিল রাহুল। রাতে শুয়ে শুয়ে শুধু পরী রাহুলের কথা ভাবছে। লোকটা 1 মিনিটে কি জাদু করেছে। আমার নির্লজ্জ ভাবছে না তো? দিন তো ভালোই কাটছে। কলেজে রোজ সকালে একবার দেখা করতে আসে রাহুল। ওকে না দেখলে তার অফিসের দিন কাটে না। আর রাতে তো ফোন আলাপ আছে।
10 দিন পর বিয়া। রাহুল কথা দিয়েছে সে তার পড়াশোনার মাঝে বাধা হয়ে দাঁড়াবে না। যত মন চায় তত পড়াশোনা করবে, তবে হ্যাঁ, বাচ্চা নিতে দেরি করবে না। বাচ্চার মা সামলাবে, তুমি পড়াশোনা করো। আমার বাচ্চা খুব শখ পড়ি, বাবা ডাক যেন এখনই শুনতে পাচ্ছি। পরি শুধু রাহুলের কথায় লজ্জায় লাল হচ্ছিল। বিয়ের জন্য শাড়ি গহনার মেহমান কত কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল সবাই। খাওয়া দাওয়া তো আছে, সব তো ঠিকঠাক চলছিল। বিকেলে কোচিং সেরে বান্ধবীর বাড়ি থেকে একটু নোটস নিয়ে বেরোতে বেরোতে প্রায় ফোনে কথা হয়েছে রাহুলের সাথে, বলেছিল নিতে আসছি। তবে পরি বাধা দিয়ে বলল, না না না, একটু পথ একা চলাচল করার অভ্যাস আছে। রাহুলও আর তেমন জোর করবে না। তবে পরি এই বাধা দেওয়া যে ওর জীবনে কাল হয়ে দাঁড়াবে কে জানতো।